আচ্ছা, জন্মের পর থেকে যখন বুঝতে শুরু করলেন, মানে আশেপাশের সবাইকে যখন চিনতে শুরু করলেন, নিজের ভালো মন্দটা অন্যকে বোঝাতে শুরু করলেন, তখন যদি জানতে পারেন যে আপনার কোনো পূর্বপুরুষ দেশের স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের গুলিতে আত্মত্যাগ করেছিলেন, তখন নিশ্চয়ই আপনার বুকের ছাতিটা গর্বে বেশ খানিকটা চওড়া হয়ে উঠবে। হ্যাঁ, এটাই হওয়া স্বাভাবিক। তবে যখন জানতে পারবেন যে যে মানুষটি দেশের জন্য প্রাণ দিয়েছে, প্রতি বছর সেই মানুষটিকে সমানভাবে তার সেই আত্মবলিদানের দিনটাতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, এবং সেই শ্রদ্ধার কিছু অংশ আপনিও পান, কারণ সেই বীর মানুষটির রক্ত বইছে আপনার শরীরে, তখন আপনার সর্বাঙ্গীন অনুভূতিটা ঠিক কীরকম হবে? আজকের গল্পটা সেই রকমই এক বীর সন্তান এবং তার উত্তরসূরির গল্প। গল্পর নাম উচ্চারণ, লেখক কৌশিক ঘোষ। তাহলে চলুন শুরু করি। মা, বন্দে মাতরম। ঠিক এই জায়গাতেই ভবনাথবাবুর দেহটা পড়েছিল। ঘন অন্ধকার, কেউ বুঝেই উঠতে পারেনি। একই রাত্রিবেলা, তার উপর ভাদ্র মাসের স্লেট রঙের আকাশ, কিন্তু সেই অন্ধকারেরও একটা আলো ছিল। চকচকে লোহার হাতলে অল্প হাওয়ায় জাতীয় পতাকাটা মৃদুমন্দ উড়ছিল, ঠিক যেন ভবনাথবাবু শ্বাস নিচ্ছেন। সত্যি তো তিনি মারা যাননি। স্বাধীনতার জন্য মৃত্যু আর পাঁচটা সাধারণ মৃত্যুর মতো নয়। এ মৃত্যু মানুষকে অমরত্ব দেয়, পাপ থেকে মুক্ত করে। এতক্ষণ একটানা এই কথাগুলো বলে থামলেন বিজন চক্রবর্তী। ঘোলাটে কাঁচের চশমা জলে ভিজে আরও অস্পষ্ট। মাটি ছুঁয়ে একবার প্রণাম করে বললেন, এই মাটি ভবনাথবাবুর রক্তে পবিত্র। সারা ভারতে এই মাটি পাওয়া বিরল। তারপর সমরেশের দিকে তাকিয়ে বললেন, আর তুমিও পবিত্র, কারণ তোমার শরীরেও যে রয়েছে এই মানুষটির রক্ত। সমরেশ এবার খানিকটা লজ্জাই পেল। তার প্রপিতামহ ভবনাথ সেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছিলেন। দেশের প্রতি তার যে ভালোবাসা, তার কতটাই বা সমরেশ উপলব্ধি করে। বাড়িতে কথায় কথায় তার প্রপিতামহের আদর্শ ঘুরে ঘুরে উল্লেখ হয় ঠিকই, দেশ বা 10 জনকে তার এই আত্মত্যাগ কতটা উদ্বুদ্ধ করে তা তার জানা নেই। তবে তিনি যে সমরেশের এবং তার বাবার একমাত্র আদর্শ, তা নিয়ে কোনো বিতর্ক নেই। ভবনাথবাবুর স্মৃতি কতটুকুই বা আঁকড়ে রাখতে পেরেছে সমরেশ বা তার পরিবার, তা তাদের পরিবারেরও জানা নেই। সত্যিকারের ভালোবেসে গ্রামের বাসিন্দারাই তাদের বীর সন্তানকে নিয়ে বেঁচে আছেন। সমরেশের বাবা অমলেশ সেন তাদের গ্রামের পৈতৃক বাড়ি ভবনাথবাবুর স্মৃতি রক্ষায় গ্রামের বাসিন্দাদের হাতেই তুলে দিয়েছিলেন।
তারাই একটা ট্রাস্ট গড়ে বাড়িটা সংরক্ষণ করছেন। ভেঙে পড়া বাড়িটা সারানোও হয়েছে। বাড়ির সামনের ঘরটিতে ভবনাথবাবুর জীবন নিয়ে তৈরি করা হয়েছে একটা প্রদর্শনী। ছোটবেলা থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ভবনাথবাবুর অনেক ছবি রাখা আছে সেখানে। প্রতি বছর ভাদ্র মাসে তারাই ভবনাথবাবুর জন্মদিন পালন করেন। তার দেশপ্রেম নিয়ে স্মারক বক্তৃতারও আয়োজন করা হয়। আর এই দিনটিতেই তার উত্তর পুরুষ সমরেশ তার পরিবারকে নিয়ে একবার ঘুরে যায় এই গ্রামে। প্রতি বছরই একই অভ্যর্থনা, তবুও তা পূরণও হয় না। কোথায় যেন আন্তরিকতার একটা চোরা স্রোত সমরেশের শরীর এবং মনকে তৃপ্ত করে। যতদিন সমরেশের বাবা বেঁচে ছিলেন তিনি আসতেন, তার মাও অনেক বাড়ি এসেছেন। তাদের অবর্তমানে সমরেশ তার স্ত্রী পৃথা আর মেয়ে ঐশ্বর্যকে নিয়ে এই বাড়িটার সামনে দাঁড়িয়ে প্রণাম করে। তাদের সঙ্গে আসেন গ্রামের সেই পুরনো বয়স্ক মানুষটি বিজনবাবু। এত বছর পেরিয়ে গেলেও তিনি পাল্টাননি। সেই খদ্দরের কোট, মাথায় গান্ধী টুপি, এখনো ঝোলা পাঞ্জাবির পকেটে রাখেন গীতা। তিনি গ্রামেরই হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন। খুব ছোটবেলায় ভবনাথ সেনকে দেখেছিলেন, সম্ভবত তার শেষ অবস্থায়। সেই কথাটা প্রতিবারই এমনভাবে বলেন যে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে যায়। সমরেশের পৈতৃক বাড়িটার ইট কাঠ এবং সামনের জমির ঘাস সবই তার মুখস্থ। প্রায় ৮০ বছর আগে ওই সময় তার স্মৃতিতে যেভাবে যতটুকু বাড়িটাকে তিনি দেখেছিলেন তা যেন এখনো অমলিন। এই বাড়িটার সামনে এসে এই দিনটিতেই তিনি যেন স্মৃতির ছায়ায় আশ্রয় নেন। বিজনবাবু বলেন, যতদূর শুনেছি ভবনাথবাবু ফেরার ছিলেন অনেকদিন। সারা ভারত তখন ৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে টগবগ করে ফুটছে। বাংলার তরুণরা দেশ থেকে ব্রিটিশ সরকারকে তাড়াবার জন্য ব্যস্ত। ইংরেজদের অকল্পনীয় অত্যাচার ছোট হলেও মনে আছে। গোড়া পুলিশ এলাকার এক যুবককে মারতে মারতে নিয়ে যাচ্ছে, তার কান্না আজও মনে পড়ে। আমার বাবাকে আমি দেখেছি সেই সব যুবকদের জন্য চোখের জল ফেলতে। মাঝে মধ্যেই বলতেন, আমরা তো রক্ত মাংসের মানুষ, ওরা দেবত্ব, পারলে ওদের দেখো, কিছু করার চেষ্টা করো। একটু চুপ করে থেকে তিনি বলতে লাগলেন, তখন ডোনাল্ড রুকহ্যাম বলে একজন পুলিশ অফিসার আমাদের জেলায় এসেছিল। আমাদের এলাকার যে সমস্ত বাড়িতে যুবক যুবতী ছিল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা ছাড়াও সারা বাড়ি তোলপাড় করে দেখত বাড়িতে কোনো বিপ্লবের চিহ্ন আছে কিনা। ভবনাথবাবু মনে মনে সাংঘাতিক ইংরেজ বিদ্বেষী হয়ে উঠেছিলেন। এক জোছনা রাতে সাহেব অফিসার বাড়ি বাড়ি টহল দিতে বেরিয়েছিলেন। সেই সময় ওই বটগাছ থেকে ভবনাথবাবু সেই সাহেবকে গুলি করে। তারপরেই সেই যে গ্রাম থেকে ভবনাথবাবু পালিয়ে গেলেন তার আর খোঁজ পাওয়া যায়নি। প্রথমে ইংরেজরাও বুঝতে পারেনি ভবনাথ সেন এই কাজ করেছে, তবে
ওরা পারতো না এমন তো কোনো কাজ ছিল না। চিহ্ন পেয়েছিল। ভবনাথ তখন কলেজ পাশ করে গ্রামেরই এক বিদ্যালয়ে শিক্ষকতা করার কথা ভাবছিলেন। বিবাহ হয়েছিল। ভবনাথ ফেরার হওয়ার পর থেকেই পুলিশের আনাগোনা লেগেছিল। সেদিন ভাদ্র মাসের অমাবস্যা। বাড়ির সদর দরজা ফাঁক করে তার স্ত্রী অপেক্ষা করছিলেন। তিনি ছিলেন সন্তান সম্ভবা। হয়তো তার স্ত্রীকে দেখতেই ইচ্ছা হয়েছিল তার। সেদিন তার জন্মদিনও ছিল। ভবনাথ বাবু যাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে এসে খেয়ে যেতে পারেন, সেই কারণে পঞ্চব্যঞ্জন রান্না করে রেখে আসন পেতে বসেছিলেন তার স্ত্রী। ভবনাথ বাবু যখন মাঠ পেরিয়ে বাড়িতে ঢুকছিলেন, তখনই পুলিশ পিছন থেকে এসে তাকে ধরতে যায়, ধরা দিতেও বলে। তিনি রাজি না হওয়ায় ঘটনাস্থলেই গুলি করে খুন করে তাকে। শোনা যায় গুলির শব্দ শুনে তার স্ত্রী বেরিয়ে এসে দেখেছিলেন রক্তস্নাত অবস্থায় ভবনাথ সবুজ ঘাসের উপর শুয়ে রয়েছেন। স্বামী মারা যাচ্ছে দেখেও ঘর থেকে ভারতের জাতীয় পতাকা এনে ধরিয়ে দিয়েছিলেন তার স্ত্রী। এইসব স্মৃতিচারণার মধ্যেই সমরেশকে ঘিরে ততক্ষণে গ্রামের বেশ কিছু বাসিন্দা এসে দাঁড়িয়েছেন। বছরের এই দিনটিতে সমরেশও বাড়িতে তার প্রপিতামহের ছবি ঝেড়ে পুছে মালা পরায়, চন্দন দেয়, বাটিতে পায়েস করে ছবির সামনে রাখে। কিন্তু জন্মভিটে না এলে বোঝাই শক্ত মানুষের এই ভাবাবেগ। এই সময়টা পল্লী বাংলায় বর্ষার সময়, চারিদিকে সবুজের সমারোহ। কত রকমের নাম না জানা পাখি সুরে ডাকতে ডাকতে এখানে উড়ে বেড়ায়, সত্যিই অপূর্ব। সমরেশ এবং তার পরিবারের সকলে এই দিনটিতে শহরের বাইরে নিরালা নির্জনে তাদের পৈতৃক বাড়িতে ঘুরে বেরিয়ে সবার সঙ্গে কথা বলে যখন বাড়ি ফেরে, তখন তার স্মৃতিটুকু দাগ রেখে যায়। সমরেশের নিজেকে এক অন্য গ্রহের মানুষ বলে মনে হয়। এই গ্রামে গেলে বিজনবাবুর বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে থাকে। যথেষ্ট আদর যত্ন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন তারা। খাওয়ার সময় এদিন খুব বৃদ্ধ এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। চোখেও ভালো দেখতে পান না। ক্ষীণ গলায় প্রশ্ন করলেন, আচ্ছা, এই ভবনাথ বাবুর বংশধর কে আছেন? বিজনবাবুই উঠে গিয়ে তাকে দরজা থেকে ধরে নিয়ে এলেন সমরেশের কাছে। সমরেশের মাথার চুলে হাত রেখে তিনি বললেন, বাবা, আমার নাম আমিরুদ্দিন হক। তোমার প্রপিতামহের প্রথম জীবনের ছাত্র। বহু বছর গ্রামের বাইরে ছিলাম, তাই দেখা হয়নি। সম্প্রতি ফিরেছি। আমাকে তিনি উচ্চারণ শিখিয়েছিলেন। আমার আমার এখনো মনে আছে নির্ভয় শব্দ উচ্চারণ করতে কিভাবে শিখিয়েছিলেন আমায়। আমি পারতাম না। উনি কতবার যে বকেছেন, শুধু তাই নয়, উচ্চারণ নিয়ে ভবনাথ বাবুর একরকম বাড়াবাড়ি ছিল বললেও ভুল হবে না। তিনি বলতেন, যে কোনো মানুষকেই তার দেশকে ভালোবাসার সঙ্গে সঙ্গে
শির দ্বারা সোজা করে দাঁড়াতে হবে। তার জন্য চাই স্পষ্টতা। নির্ভুল উচ্চারণ করতে করতেই মানসিক গঠন তৈরি হয়। সেদিন ফিরে আসার সময় বিজনবাবু বললেন, তোমরা এই জায়গাটার দায়িত্ব নাও সমরেশ। এখানকার অবস্থা ভালো নয়। প্রমোটার থাবা বাড়িয়ে আছে এই জায়গাটা দখল নেওয়ার জন্য। এখানে হয়তো বড় বহুতল হবে না, কিন্তু গোদাম ঘর তো হতেই পারে। আমরা অনেকে প্রতিবাদ জানাতে তারা আপাতত চলে গিয়েছে, তবে আবার আসতে কতক্ষণ? কথাটা শুনে সমরেশের মন খারাপ হয়ে গেল। গাড়িতে ফিরতে ফিরতে সমরেশ ভাবছিল, তার বাবাও ওইভাবেই উচ্চারণে জোর দিয়ে পড়তে বলতেন। হয়তো বংশ পরম্পরায় সেই শিক্ষাই বাড়িতে ঘুরছে। ওখান থেকে ফিরতে ইচ্ছা করে না সমরেশের। বাবা বলতেন, শব্দ থেকেই তৈরি হয়েছে পৃথিবী। উচ্চারণের মাধ্যমে সেই শব্দকেই বশীভূত করে প্রকৃত মানুষ হতে হবে। সুন্দর উচ্চারণের মাধ্যমে মানুষের চরিত্রই শুধু নয়, সুন্দর শারীরিক গঠনও তৈরি হয়। ফেলে আসা পুরনো সময়ের বহু স্মৃতি, পূর্বপুরুষের আত্মত্যাগ, তাদের স্বপ্ন, বর্তমান পরিস্থিতি সব কিছুই এখন আলাদা। তবুও কোথাও একটা রক্তের ধারা বয়ে আসছে। সেই কারণেই হয়তো তার পরিবারের কোথাও কিছু খারাপ হলে তারও খারাপ লাগে। হয়তো সে সব ব্যাপারে প্রতিবাদ করতে পারে না, সব কিছু জেনে শুনেও অনেক ক্ষেত্রে সে চুপ থাকে। তার রাগ উচ্চারিত হয় না, তবু সারা বছরে অন্তত এই একটা দিন তো তাকে সামান্য কিছু লোক হলেও শ্রদ্ধা জানায়। এইটুকুই বা কজন পায়? সমরেশের জীবন খুবই নিস্তরঙ্গ ধরনের। তেমন উত্তেজনার অভিজ্ঞতা তার নেই। ভাদ্র মাসের জন্মদিনটি অনেক দিন পেরিয়ে গিয়েছে। পুজোর মুখে একদিন সমরেশকে বিজনবাবু ফোন করে কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, সর্বনাশ হয়ে গিয়েছে। কাল রাতের অন্ধকারে ভবনাথবাবুর বাড়িতে কেউ ঢুকে সব তছনছ করে দিয়েছে। আসলে ভয় দেখিয়ে জমি কেড়ে নেওয়ার চেষ্টা। থানায় জানিয়েছি। তোমারই তো পূর্বপুরুষের জায়গা, অন্তত একবার নিজের চোখে দেখে যাও। সমরেশ ফের গ্রামে গেল। এবার অবশ্য একাই, কিন্তু তার কিছুই করার নেই। জমি তো ট্রাস্টের হাতে, তারাই সব কিছু রক্ষণাবেক্ষণ করে। থাকার মধ্যে শুধু প্রপিতামহের হাজারো স্মৃতি এবং জনশ্রুতি। সেদিন বিরাট মিটিং বসল ওই বাড়িতেই। পুলিশও ছিল। ঠিক হলো, সরকারকে জানানো ছাড়াও শহীদ সম্মান অটুট রাখতে হলে কোনোভাবেই প্রমোটারের হাতে তুলে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজেরাই পাহারা দিয়ে রক্ষা করা হবে ওই মাটি। কথাবার্তা একরকম শেষ হবার পর সমরেশ হাঁটতে হাঁটতে একটি জলাশয়ের ধারে এসে দাঁড়ালো। নিস্তব্ধ চারিদিক। দমকা হাওয়ায় মাঝে মাঝে গাছের পাতা দুলছে। শরীরের মধ্যে কেমন যেন উত্তপ্ত অনুভূতি তার। পায়ের কাছে পড়ে থাকা একটা ঢিল নিয়ে পুকুরে ছুঁড়ে মারল সে। বেশ কয়েকটা বৃত্ত কেটে জলাশয়ের মধ্যে ঢিলটা মিলিয়ে গেল। সমরেশ বুঝল তার মধ্যে এক তীব্র অস্থিরতা। কিছুতেই যেন
সে নিজেকে বাঘ মানাতে পারছে না। সে ফের ফিরে গেল ওই বাড়িতে। তখনও অনেকেই মাঠে বসে জায়গাটা রক্ষা করার পরিকল্পনা করছেন। কথাবার্তার ভিড়ে একজন বললেন, এই এলাকাটা পাঁচিল দিয়ে ঘিরে দিলে কেমন হয়? পাঁচিল মানে তো আড়াল। দেশের জন্য বুক পেতে সাহেবের গুলি খাওয়া একজন সংগ্রামীর শেষ স্মৃতিকে মুখ লুকোতে হবে কয়েকটা লোভী শেয়ালের জন্য? নিজেকে আর ধরে রাখতে পারল না সমরেশ। নম্র মৃদুভাষী সমরেশের ভিতর থেকে যেন কথা বলে উঠল অন্য কেউ। তার ভিতরকার উত্তপ্ত অস্থিরতা তীব্র স্বরে বেরিয়ে এলো। সে বলে উঠল, পাঁচিল উঠবে না। কোনো রকম আড়াল বা ঘেরাটোপের প্রয়োজন নেই। আমি স্পষ্ট বলে যাচ্ছি, প্রয়োজনে মাটিতে বুক দিয়ে শুয়ে মারা যাব, তাও ভালো। এই জমি কাউকে দেব না। তিনি দেশের মাটি রক্ষা করেছিলেন প্রাণ দিয়ে। তারই ভিটে মাটিটুকু রক্ষা করার প্রয়োজনে আমরাও তাই করব। কেটে কেটে স্পষ্ট উচ্চারণ করে বলা কথাগুলো গ্রামের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হলো। সেদিন ফেরার পথে অনেকটা পথ পর্যন্ত তার কানে বাজছিল গ্রামবাসীদের সে মুগ্ধ বিস্ময়। এই হলো প্রতিবাদী রক্ত। একদিন না একদিন তো নিজের জাত চেনাবেই। ছোটবেলায় বর্ণপরিচয় পড়ার সময় বাবা উচ্চারণ শিখিয়ে বলতেন, স্পষ্ট, স্বাভাবিক ও স্বচ্ছ উচ্চারণ সময় অসময়ে মানুষের প্রকৃতি চিনিয়ে দেয়। শব্দ উচ্চারণে সে কতটা পারদর্শী তা সে জানে না, কিন্তু তার অন্তর্গত রক্তস্রোত যে প্রতিবাদের উচ্চারণ ভুলে যায়নি, এতদিনে সমরেশ তা বুঝতে পেরেছে।